নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন শিবুপুরুর বেড়াল ভাগ্য। লিখেছেন স্বপন বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, শিবুপুরুর বেড়াল ভাগ্য। কথাটা উঠেছিল বেড়াল পোষা নিয়ে। পাঁচু বলেছিল, দূর দূর, বেড়াল মানুষ পোষে? গৃহপালিত জীবজন্তুর মধ্যে সবচেয়ে নোংরা হলো বেড়াল। কোনো ট্রেনিংয়ের ধার ধারে না। যতই যত্ন করো, খেতে দাও, শুতে দাও, ওদের ছোঁচা স্বভাব কখনোই যাবে না। সুযোগ পেলেই থালা থেকে মাছ নিয়ে পালাবে, কিংবা দুধের বাটিতে মুখ দেবে। আমি বাধা দিয়ে বলতে গেলাম, তবে যাই বলিস, ধবধবে সাদা একটা কাবলি বেড়াল যদি ঘরে থাকে। তার আগেই মনিকা বলল, মা গো, সারা বছর গন্ডা গন্ডা বাচ্চা পারবে আর সারা বাড়িময় ঘুরে বেড়াবে। বিড়াল আমার দুচক্ষের বিষ। আসলে বিড়াল ভাগ্য সবার সমান নয় হে। কথাটা হঠাৎ পিছন থেকে ভেসে আসতে পিছু ফিরে তাকিয়ে দেখি আমাদের গ্রেট শিবু খুড়ো। পাঁচু আর মনিকা তোর সঙ্গে সঙ্গে হই হই করে উঠল। আরে খুড়ো, কখন এলে? একদম টের পাইনি তো। টের পাবি কোত্থেকে? তোরা তো এতক্ষণ বেড়াল নিয়ে গবেষণা করছিলি, আর আমিও চুপচাপ দাঁড়িয়ে তোদের কথা শুনছিলাম। বললাম, কিন্তু খুড়ো, এইমাত্র কি যেন বললে? বিড়াল ভাগ্য সবার সমান নয়। তা বেড়ালের সঙ্গেও আবার ভাগ্যের যোগাযোগ আছে নাকি? আলবাত, ভাগ্যের যোগাযোগ কিসের সঙ্গে নেই বলতো? ফ্রম বেড়াল টু রুমাল, কোনোটাই কি ভাগ্য ছাড়া সহজে মেলে? শিবুকুড়ো অভ্যাস মতো চোখ নাচিয়ে বলল। মনিকা বলল, এ ব্যাপারে তোমার বিশেষ অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। আছেই তো। শিবুকুড়ো এবার কেমন যেন দার্শনিক ভাবে বলল, এই এতটা বয়সে জীবন তো কম দেখলাম না রে বাবা। তোরা তো জানিসই, বিনা অভিজ্ঞতায় আমি কোনো মন্তব্য করি না। তার জানি না, পাঁচু কথার মধ্যেই ফোড়ন কাটে। আর পৃথিবীর কোন ব্যাপারে যে তোমার অভিজ্ঞতা নেই খুড়ো? ব্যাপারটা অন্যদিকে গড়াবার আগেই বাধা দিয়ে বললাম, খুড়ো, আজ তোমার এ অভিজ্ঞতার কথা না শুনিয়ে তোমাকে আর ছাড়ছি না। মানে, তোমার বিড়াল পোষার অভিজ্ঞতা। শিবু খুড়ো একটা নিঃশ্বাস ফেলে বললে, বিড়াল আর পুষলুম কোথায়? ওদের না পুষলেও তো ওরা অনেক সময় বাড়িতেই পোষ মেনে যায়, পায়ে পায়ে শুধু ঘোরে, আবার জ্বালায়ও তেমনি। সেবারও তাই হয়েছিল। কোত্থেকে একটা শুঁটকো বিড়াল এসে বাড়িতে জুটেছিল। মাস কয়েক যাবৎ বড্ড জ্বালাচ্ছিল। কতবার যে তোদের খুঁড়ির পাত থেকে মাছের খুঁড়ো নিয়ে পালিয়েছে ও। তাহলে বিড়াল তোমার ভাগ্যে সয়নি বলো খুড়ো? মনিকা শিবু খুড়োর কথার মধ্যেই কথা বলল। ঠিক উল্টো, বিড়াল আমার ভাগ্যে লক্ষ্মীর আশীর্বাদ এনে দিয়েছিল। এবার সে কথাই বলবো। শুনে আমরা সবাই নড়ে চড়ে বসলাম। এ তো মেঘ না চাইতেই জল। এত সহজে যে শিবপুরোর গল্পের জাহাজকে ভাসাতে পারবো, তা কল্পনাই করতে পারিনি আমরা। এরপর তাকিয়ে দেখি আমাদের কাজের ছেলে বিদ্যেধর খুড়োর স্পেশাল থেলো মুখোটা সাজিয়ে ফু দিতে দিতে আসছে। দেখে মনে মনে বিদ্যাধরকেও বাহবা না দিয়ে পারলাম না। আসলে শিবুপুরোর গল্পের নেশায় বিদ্যাধরও মজেছে। আমরা সবাই চুপচাপ। শিবুপুরো বিদ্যাধরের হাত থেকে হুঁকোর কলকে নিয়ে পরম সন্তোষে বার কয়েক ভ্রুক ভ্রুক টান দিয়ে শুরু করলেন। শেষ পর্যন্ত গিন্নির চেঁচামেচিতে ঠিকই করে ফেললাম, আর না, আজই এ হতচ্ছাড়া বেড়ালকে দূরে কোথাও পাচার করে দিয়ে আসবো। এই ভেবে সেটাকে একটা বস্তার মধ্যে ভরে নিয়ে বেরিয়ে পড়লাম। বিড়ালের বস্তা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গেল। তখন যেখানে গিয়ে পৌঁছালাম, সেটি আমাদের গা ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা জঙ্গলের মতো জায়গা। আশপাশটা একেবারে শুনশান। ছোট বড় নানা গাছ আর ঝোপঝাড়ে জটলা।
বিড়ালটাকে এখানে বস্তা থেকে বার করে ফেলে দেবো ভাবছি, হঠাৎ সামনের গাছটা থেকে ঝপঝপ করে নেমে এলো জোনাচারেক কালাকুলো মানুষ। মানুষ না ভূত? মনিকা হঠাৎ শিউরে বলে উঠল। ভর সন্ধ্যাবেলায় অমন জায়গায় ওরাই তো থাকে। আরে দূর! শিবুকুড়ো গল্পে বাধা পড়তে বিরক্ত হয়ে বললেন, ভূত কেন হবে? যদিও সব কটা চেহারা ওই ভূতেরই মতো, তবে ওরা ভূত নয়, ডাকাত। ডাকাত? তা খুড়ো, তোমার কাছে তখন ডাকাতি করার মতো ছিল কি? কিচ্ছু না। পরনে তখন আমার স্রেফ ধুতি আর গায়ে ফতুয়া। পকেটে একটা ফুটো পয়সাও পর্যন্ত নেই। তবে ওরা বোধহয় পিঠের বস্তাটাকে দেখেই উৎসাহী হয়েছিল। কিন্তু যখন বুঝলো ওটার মধ্যে তেমন কিছু নেই, প্রথমটা হতাশই হলো। একজন তো রাগের মাথায় আমাকে মেরে ফেলবার জন্যই হাতের গেঁটে লাঠিটা তুলল, কিন্তু বাধা দিল ওদের সর্দার। কেন? ওদের সর্দারটা না ছিল খুব ধূর্ত। সে তার সঙ্গীদের বলল, এই বুড়োটাকে মেরে আমাদের লাভ কি? তার চেয়ে বরং একে ধরে নিয়ে গিয়ে আমাদের ডেরায় আটকে রাখলে এর বাড়ির লোকজনের কাছ থেকে মুক্তিপণ পাওয়া যাবে। এবার পাঁচু তার স্বভাবসুলভ চিমটি না কেটে পারল না। গা জ্বালানো একটা হাসি হেসে বলল, বলো কি খুড়ো, ডাকাতরা মুক্তিপণ আদায়ের আর লোক পেল না তোমার মতন একজন বুড়ো মানুষকে আটকে রেখে? হ্যাঁ। শিবু খুড়োর ভুরু দুটো কুঁচকে সোজা হয়ে গেল আবার। বললেন, সময়টা তখন চোর ডাকাতের পক্ষে মোটেই ভালো যাচ্ছে না। চুরি করার মতন ছোট্ট ছেলে মেয়ে ওই গায়ে কেউই নেই। অবশ্য এইসব কথা ওদের নিজেদের কথাবার্তার মধ্যেই পরে জানতে পেরেছিলাম। আহ খুড়ো, তারপর কি হলো বলো না? প্রসঙ্গ ঘুরে যেতে বসেছে দেখে আমার আর ধৈর্য ধরল না। হ্যাঁ, শোন। শিবু খুড়ো তার প্রায় নিভে আসা থেলো হুকোয় আর একটা লম্বা টান মেরে শুরু করলো। ওরা প্রথমে আমার চোখ বেঁধে দিল। তারপর সেই জঙ্গলের মধ্যে বেশ কিছুটা পথ হাঁটিয়ে যেখানে নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলল, তখন দেখি সেটা জঙ্গলের মধ্যেই একটা ভাঙাচোরা পোড়ো বাড়ি। বুঝলাম ওটাই সেই ডাকাতদের আস্তানা। সেই পোড়ো বাড়ির মধ্যে একটা মোটামুটি মজবুত দেখে একটা ঘরে ওরা আমায় ঢুকিয়ে দিল। এদিকে অন্ধকার হয়ে এসেছে। ঘরের মধ্যে একজন এসে একটা হেরিকেন দিয়ে গেল। আরো কিছুক্ষণ পর এলো ওদের সর্দার। তার এক হাতে একটা কাগজের টুকরো আর পেন্সিল, অন্য হাতে একটা মরচে ধরা ছোরা। সেটা সে আমার দিকে তাক করে বলল, যা বলছি এই কাগজে লেখো। আমি বললাম, আমায় তোমরা যখন ধরেই এনেছো, তখন তোমরা আমায় যা বলবে লিখতেই হবে। তার জন্য অমনভাবে ছোড়া উঁচিয়ে রাখার আর দরকার নেই। আমার কথায় সর্দার বোধ হয় একটু লজ্জাই পেল। হাতের ছোড়াটা নামিয়ে বললে, শোনো, চিঠি লেখো তোমার বউকে। আমার এক সাগরেদ এই চিঠি নিয়ে তোমার বাড়িতে যাবে। তার হাতে 1,000-5 টাকা দিলে তবেই তোমায় ছেড়ে দেব। চালাকি করলে কিন্তু লাশ ফেরত পাবে। আমি বললাম, মাত্র 5,000? আমি বুড়ো বলে কি তোমাদের কাছে এর বেশি দাম উঠল না? এবার সর্দার সত্যিই ঘাবড়ে গেছে বলে মনে হলো, কিন্তু সে ভাবটা তার গোপন করে একটু ভারী কি ভারী নেই বলল, তবে কত লিখতে চাও? অন্তত 15,000। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমরা যা পাবে তার অর্ধেক আমার। শুনে তো সর্দারের দু চোখ কপালে ওঠে আর কি। বলল, ধ্যাত, তোমার মুক্তিপণের টাকার ভাগ তোমায় দেব, এ আবার কি রকম? এমন কথা কেউ কোনোদিনও শুনেছে? উত্তরে উদাসীনভাবে বললাম, বেশ, তাহলে 5,000ই লিখব, আমার আর কি। এবার শুধু সর্দার নয়, তার সাকরের 3জনেও বেশ হতভম্ব মনে হলো।
সর্দার ওদের সঙ্গে একবার চোখ চাওয়াচাই করে বলল, আচ্ছা, তোমার শর্ত না হয় মানলাম, কিন্তু এভাবে তোমার টাকা আদায়ের প্রয়োজন কি? ডাকাতদের অবস্থা দেখি এবার মনে মনে একচোট হেসে নিয়ে বললাম, আসলে কি জানো, বউটা আমার যেমন কঞ্জুস, তেমনি তার হাত সামাইয়েরও খুব ক্ষমতা। সারা জীবন ধরে আমার কত টাকা যে পকেট মেরেছে তার আর লেখাজোকা নেই, কিন্তু একটা পয়সাও কোনোদিন তার কাছ থেকে আমি আদায় করতে পারিনি। তাহলে আমাদেরই বা তিনি এতগুলো টাকা দেবেন কেন? সর্দার এবার বেশ চালাকের মতোই প্রশ্নটা করল। না দিয়ে সে আর পারবে না। আমার প্রাণ বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। যখন সে শুনবে ওই টাকা না দিলে আমার লাশ ফেরত পাবে, তখন সে সব টাকা না দিয়ে আর পারবে না। এসব শুনে তো ডাকাতরা ভীষণ খুশি। ওরা তক্ষুনি সে রাতে আমার জন্য মুরগির মাংসের ব্যবস্থা করে ফেলল। মুরগি টুরগি খেয়ে আমি বললাম, দেখো, রাত্রে আমি চোখে দেখি না ভালো, তবে চিন্তা নেই, আগামীকাল সকালেই তোমাদের জন্য মুক্তিপণের চিঠিটা বেশ গুছিয়ে লিখে দেব। দিলে খুড়ো লিখে? গল্পের মাঝখানে মনিকা প্রশ্ন করল। নিশ্চয়ই, আমার যেমন কথা তেমন কাজ। শিবখুড়ো বিদ্যাধরের দ্বিতীয় দফা নিয়ে আসা জ্বলন্ত কটকেতে একটা লম্বা সুকটান মেরে বলল, পরদিন সকালেই আমার লেখা চিঠি নিয়ে সর্দারের এক সাগরের শম্ভু চলে গেল আমার বাড়ি। সেখানে গিয়ে তোদের খুড়ির কাছে 15,000 টাকার মুক্তিপণ নিয়ে আসার জন্য। কিন্তু সে তো গেলই। এক এক করে 7টা দিন কেটে গেল, শম্ভুর কোনো পাত্তা নেই। এদিকে যত দিন কাটতে লাগলো, সর্দার আর তার অন্য সঙ্গীদের উৎকণ্ঠাও ততই বাড়তে লাগলো। কারণ একে তো মুক্তিপণের টাকাটা ঠিক মতো আনতে পারার একটা চিন্তা তো ছিলই, তার উপর ডাকাতদের জমানো যা পয়সা করে ছিল, দিন কয়েক যাবৎ আমায় ভালো মন্দ খাইয়ে আর খোসামত করে রাখতেই খরচ হয়ে গেল। অথচ একটা পয়সাও হাতে এলো না। দিন 15 যখন এইভাবে কেটে গেল, সর্দার আর ধৈর্য রাখতে পারলেন না। আর এক সাকরে ট্যাপাকে বলল, যা তো ট্যাপা, যা শম্ভুটার খোঁজ নিয়ে আয়। যদি টাকা পয়সা নিয়ে সটকে পড়ে, খুঁজে পেতে এক কোপের মুন্ডুটা কেটে নিয়ে আসবি, বলে সেই মরচে পড়া ছুরিটা ট্যাপার হাতে তুলে দিল। ট্যাপা ছুরি উঁচে বেরিয়ে গেল। তারপর সেদিন সন্ধ্যার মধ্যেই ট্যাপা হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। সর্দার, ভয়ানক ব্যাপার হয়ে গেছে, কেলেঙ্কারি কাণ্ড। কিরে, কি হয়েছে? সর্দার বড় বড় চোখ করে জিজ্ঞাসা করল। এই বুড়োর বউ এক সাংঘাতিক মেয়ে ছেলে সর্দার। শম্ভুকে সে 15 দিন যাবৎ তার একটা ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা চাবি দিয়ে রেখে গেছে। সে কি? এবার সর্দারের সঙ্গে তার এক সাকরেদও চমকে উঠল। মুক্তিপণ আদায় করতে গিয়ে সে নিজেই বন্দি হলো কি করে? সে কথা অনেক কষ্টে ঘরের পেছনের ফোকর থেকে শম্ভুর কাছে জেনেছি সর্দার। কি জেনেছিস? আগে সেটাই বল না রে গাধা। এবার রেগে চেঁচিয়ে উঠল সর্দার। সর্দার, শম্ভুর কোনো দোষ নেই। আপনার হুকুম মতো সেদিনই শম্ভু বুড়োর চিঠি নিয়ে গেছিল বুড়ির কাছ থেকে মুক্তিপণের টাকা নিয়ে আসতে। প্রথমে বুড়ির মতলব কিচ্ছুটি টের পায়নি শম্ভু। বুড়ি শম্ভুকে নিয়ে গিয়ে বসিয়েছে তার একটা ঘরে। তারপর টাকা আনতে যাবার নাম করে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে শেকল তুলে চাবি দিয়ে গেছে। এই 15 দিন শম্ভু এক মুহূর্তের জন্যও বাইরেই বেরোতে পারেনি। বুড়ি তাকে দুবেলা জানলা দিয়েই খেতে দিয়েছে। শুনতে শুনতে সর্দার আর একবার চেঁচিয়ে উঠল, অপদার্থ, তুই পারলি না বুড়িকে খতম করে শম্ভুকে উদ্ধার করে আনতে? খেপেছ সর্দার? ট্যাপাও চেঁচিয়ে ওঠে। বুড়ি একটা ধারালো বটি হাতে
সব সময় ঘরের সামনে পাহারা রয়েছে। গ্রামের লোকেরাও বুড়ির কথাই শোনে। বলে ঘরের ভাঙা পুকুর দিয়ে শম্ভুর সঙ্গে কথা বলছিলাম, তাতেই আমায় বুড়ি ধরে ফেলেছে। তোকে ধরে ফেলেছে? আর একবার চমকে উঠল সর্দার। তারপর কিছু তোতলা ভাবে বলল, তা তোকে ছেড়ে দিল? ছেড়ে কি আর এমনি দিয়েছে সর্দার? তুমি যে মুক্তিপণের চিঠিটা পাঠিয়েছিলে সেটার উপরেই আবার কি সব লিখে পাঠিয়েছে দেখো। বলতে বলতে ট্যাপা কোমরের ট্যাগ থেকে একটা কাগজের টুকরো বার করে সর্দারের দিকে এগিয়ে দিল। এ তো সেই কাগজের টুকরোটাই যার উপর আমি মুক্তিপণের টাকা চেয়ে চিঠি লিখেছিলাম। সর্দার চিঠিটা আমার দিকেই এগিয়ে দিল। খাম খুলে দেখলাম চিঠিটা গিন্নি নিজের হাতেই লিখেছে সর্দারের উদ্দেশ্যে। চিঠির ভাষাটা এই রকম, বুড়ো গেছে, আমার কোনো দুঃখ নেই, তাকে নিয়ে তোমরা যা খুশি করো, কিন্তু 3 দিনের মধ্যে 15x2 অর্থাৎ 30,000 টাকা আমায় না পৌঁছে দিলে তোমার সাকরেত শম্ভুকে তো বটেই, সেই সঙ্গে তোমাদের সবাইকেই হাজতে পাঠাবো। শম্ভু তোমাদের সকলের ঠিকানা বলে দিয়েছে, এবং জেনে রাখো এখানকার থানার দুঁদে দারোগা আমার আপন ভাইপো। ব্যাস, সঙ্গে সঙ্গে সর্দারের আমার পায়ের উপর পড়ে সে কি কান্না! হুজুর, আপনি আমাদের বাঁচান, হাজতে ঢুকলে আমরা আর ফিরবো না হুজুর। দারোগাবাবুর রুলের গুঁতোতে আমাদের পাঁজরার সব কটা হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তা ওদের চেহারা দেখে কথাটা খুব একটা বেশি অবিশ্বাস করতে পারলাম না। তবু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললাম, তা আমি আর কি করতে পারি বলো সর্দার? আমি বাড়ি ছেড়ে চলে আসতে আমার গিন্নির আমার উপর টান চলে গেছে। নিজেই তো দেখছো লিখেছে আমাকে নিয়ে তোমরা যা খুশি করো, তার আর কোনো মাথা ব্যথা নেই। তবু হুজুর, তিনি আপনার স্ত্রী, কথায় বলে কত জন্ম জন্মান্তরের সম্পর্ক। সর্দার ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে আমায় বলল, আপনার কথা তিনি নিশ্চয় শুনবেন। এত টাকা আমরা কোত্থেকে পাবো হুজুর? যাও কিছু টাকা করেছিল, এই 15 দিন আপনাকে খাওয়াতেই সব ফতুর হয়ে গেছে। শেষ পর্যন্ত ডাকাতের কান্না দেখে আর স্থির থাকতে পারলাম না। পরের দিন সকালে সর্দার আর তার 2 সাগরেদকে নিয়ে ফিরে গেলাম নিজের গ্রামে। তোদের খুড়ি তো আমায় দেখে ঝংকার দিয়ে উঠল, আর ডাকাতদের দিকে বিরাট এক বটি নিয়ে তেড়ে গেল। তার এই রণরঙ্গনী মূর্তি দেখে ডাকাত সর্দার তো আমার পিছনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। আর তার 2 সাগরেদ পাশেই যে বড় গাছটা ছিল তার একেবারে মগডালে উঠে পড়ল। অনেক কষ্টে তোদের খুড়িকে শান্ত করলাম। বললাম, ওরা না বুঝিয়ে একটা কাজ করে ফেলেছে, ওদের তুমি ক্ষমা করে দাও। সর্দারের সাকরেতকে এবারের মতো ছেড়ে দাও। তোদের খুড়ি হাতের বটি নামিয়ে বলল, সর্দার তার সাগরেদের জন্য মুক্তিপণের টাকা এনেছে, 30,000 টাকা। শুনে তো আমার পেছনে দাঁড়িয়ে থাকা সর্দার আর একবার ভেউ ভেউ করে কেঁদে উঠল। মনটা এবার আমার সত্যিই গলে গেল। এভাবে ডাকাতদের কান্না কি কেউ কোনোদিনও শুনেছে? বললাম, এরা গরিব ডাকাত, এত টাকা পাবে কোত্থেকে? তাছাড়া ওরা কদিন আমায় বেশ যত্নেই রেখেছিল, তাতেই ওদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তোদের খুড়ি বলল, কিন্তু কোনো কিছু মুক্তিপণ ওদের দিতেই হবে, না হলে আমার দারোগা ভাইপোকে ডেকে ওদের সব কটাকে পাঠিয়ে দেব গারদে। ভাইপোকে আমি খবর দিয়েই রেখেছি। শুনতে শুনতে সর্দার পিছন থেকে আমার ডান হাতটাই খামচে ধরল। বললাম, আহা, অত রাগ করছো কেন নিস্তারিণী? একটা সহজ কোনো শাস্তি ওদের দাও না। এতদিন ওদের অতিথি হয়ে রইলাম, পারবে জঙ্গল থেকে কাঠ আর খড়গাদার থেকে খড় এনে আমাদের ভাঙা গোয়ালঘরটা আজকের মধ্যেই মেরামত করে দিতে? এবার আর আমার কিছু বলতে হলো না। সর্দার আমার পিছন থেকে তড়াক করে লাফিয়ে গিয়ে বলল, পারবো মা।
আজই করে দিচ্ছি। ব্যাস, তারপর আর দেখতে হলো না। একবেলার মধ্যেই ডাকাত সর্দার আর তার সাকরেতরা আমাদের ভাঙা গোয়ালঘরটা সুন্দরভাবে মেরামত করে দিল। এসব করে যেটুকু খড় রইল তা গরুর জন্য কেটে পর্যন্ত দিল। তারপর তোদের খুড়ি সর্দারের সাকরেতকে ছাড়ল। সর্দার যাবার সময় তোদের খুড়ির পায়ে উপুর হয়ে প্রণাম করে গেল। শিবু খুড়ো কাহিনী শেষ করলো। কিছুক্ষণ নীরবতা। তারপর মনিকা বলল, কিন্তু খুড়ো, এর মধ্যে তোমার বিড়াল এলো কোত্থেকে? তার কি ভূমিকা ছিল? তার ভূমিকাই তো আসল। শিবু খুড়োর হাতের থেলো হুকোটায় শেষবারের মতন একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বলল, আগেই তো বলেছি, সেদিন সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘরের বেড়ালটাকে থলিতে ভরে দূরে কোথাও ছেড়ে আসতে। হ্যাঁ, কিন্তু আরে ডাকাতরা যখন আমার ধরে চোখ বেঁধে তাদের ডেরায় নিয়ে গেল, তখনও তো সেই বেড়ালের থলি আমার কাঁধে। তারপর যখন মুক্তিপণের দাবি জানিয়ে ডাকাতরা কাগজ পেন্সিল সে রাত্রের মতো আমার কাছে রেখে গেল, মতলবটা তখনই মাথায় এসেছিল। মতলব? হ্যাঁ রে বাবা, মতলব। সেই রাত্রেই এক টুকরো কাগজে সব মতলব লিখে বেড়ালটাকে ঝুলি থেকে বের করে তার গলায় কাগজটা বেঁধে জানলার বাইরে বার করে দিয়েছিলাম। তোরা তো জানিস বেড়াল অন্ধকারেও পথ চেনে বাড়ি ফিরতে পারে। আর খুড়ি তারপর তোমার মতলব মতো সব কাণ্ডটা ঘটিয়েছিল, তাই তো? ঠিক তাই। খুড়ো আর একবার ফোকলা হেসে হাতে থেলো হুকোটা বিদ্যাধরের হাতে ফিরিয়ে দিয়ে সেই গোড়ার মন্তব্যটাই শোনালো। ওই জন্যই তো বলছিলাম রে, বেড়াল ভাগ্য সবার সমান হয় না। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।